আসসালামু আলাইকুম। আজকে আমরা চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি শুধু দ্বিতীয় বর্ষের জন্য নয়, এটি আমরা তৃতীয় বর্ষে যখন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ব তখন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানেও আমাদের এই রাদারফোর্ডের এই বিষয়টা থাকতে পারে। তো আজকের প্রশ্নটি হচ্ছে এরকম যে রাদারফোর্ডের ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্ণয় করো অথবা ব্যবকলনী প্রস্থচ্ছেদ নির্ণয় করো। মূলত আমাদের এই অধ্যায়ের মধ্যে এই একটি প্রশ্ন আছে যেটি সব প্রশ্ন থেকে একটু আলাদা মোটামুটি। তো আশা করি এটার প্রশ্ন আমার উপরে লেখা দরকার নেই, তারপরও আমি যদি পারি ডেসক্রিপশন বক্সে এটার প্রশ্নটা লিখে দেব। তো এটা মূলত রাদারফোর্ডের বিক্ষেপণ যে প্রশ্নটা সেটাই আমরা পড়বো আজকে। রাদারফোর্ডের বিক্ষেপণ মূলত কি বলতে চাচ্ছে আমাদের? আমরা কিন্তু জানি যে রাদারফোর্ড সর্বপ্রথম মূলত নিউক্লিয়াসের যেই ধারণাটা বা আবিষ্কারটা উনি করেন সেটা আলফা কণা বিক্ষেপণের মাধ্যমে। তো আলফা কণা বিক্ষেপণ মাধ্যমে যে পরীক্ষাটা উনি করেছিলেন সেটা কিন্তু আমরা জানি না, আমরা ইন্টারমিডিয়েটে সেই অংশটা শিখেছি। খেয়াল করুন কিরকম, যে আমরা জানতাম যে উনি এরকম একটা সোর্স ছিল যেখান থেকে কি হচ্ছিল যে আলফা কণার একটা সোর্স, এটা হচ্ছে আলফা কণার একটা সোর্স ছিল। এখানে একটা তিনি আমরা ধরে নেই যে এখানে একটা গোল্ড কয়েল বা গোল্ড ফুয়েল উনি রাখছিল। পরবর্তীতে সে জিঙ্ক সালফাইডের একটা পর্দা উনি এখানে পিছনে সেট করেছিল। ফলে উনি যখন এই আলফা কণা থেকে দেখলেন যে নিরবিচ্ছিন্নভাবে কি হচ্ছে, আপনার আলফা পার্টিকেল নিক্ষেপ হচ্ছে তখন বা বিক্ষিপ্ত হচ্ছে, তখন এই আলফা পার্টিকেল যখন এই গোল্ড কয়েলের ভিতর দিয়ে যায় তখন উনি দেখলেন যে এই অংশে মানে আলোর তীব্রতা বা এই অংশে আলোর তীব্রতা দেখা যাচ্ছে, বা কখনো কখনো আরো বেশি অ্যাঙ্গেলে আমাদের আলফা পার্টিকেলগুলো কি করতেছে, এইদিকে আমাদের এই পর্দায় আঘাত করতেছে। আবার কিছু কিছু পার্টিকেল এইদিকেও মুভ করতেছে, এইদিকেও মুভ করতেছে, আবার কিছু পার্টিকেল 180 ডিগ্রি কোণে পিছন দিকে ভ্যাগ করতেছে। তো এই যে বিষয়টা ছিল আমাদের ইন্টারমিডিয়েটে আমরা এটা যেটা পড়েছি আলফা কণা বিক্ষেপণ, তো এই বিক্ষেপণ জিনিসটাকেই উনি খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি বা গাণিতিকভাবে এই জিনিসটা উনি প্রমাণ করেছিলেন, দেখিয়েছিলেন। তো আজকে আমরা সেই জিনিসটাই সলভ করতে যাচ্ছি। এটি এই জন্যই বলে নিলাম যে থার্ড ইয়ারেও আমাদের এটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে লাগবে, তাই আজকের প্রশ্নটি সেকেন্ড ইয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যখন থার্ড ইয়ার উঠবে তখনও এটি কাজে লাগবে এবং পরীক্ষার জন্যও কিন্তু সেকেন্ড ইয়ারের কাজে লাগতেছে। ওকে, তো এবার খেয়াল করুন যে এই যে গোল্ড ফয়েল স্বর্ণপাত যেটা ছিল, এই স্বর্ণপাত বা গোল্ড ফয়েলের মধ্যে মূলত কি বিষয়টা এখানে ঘটছিল। এখানে আমরা খেয়াল করি যে আমাদের একটা পয়েন্ট ছিল যেটা আমরা মূলত নিউক্লিয়াস হিসাবে কল্পনা করি। এই নিউক্লিয়াসটা এটা হচ্ছে এটা নিউক্লিয়াস। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম যে রাদারফোর্ড কি করলো, যে আলফা কণার মানে নিক্ষেপ করছিল। ধরলাম এইটা ছিল একটা আলফা কণা, এইটা ছিল একটা আলফা কণা, হ্যাঁ এটা একটা আলফা কণা, এটা নিউক্লিয়াস। তো আলফা কণাটা যখন এইদিকে নিক্ষেপ করতেছিল, হ্যাঁ, তো আমরা কিন্তু দেখছি যে কণাটা কি হয়েছিল, এই যে একটু আগে দেখলাম যে গোল্ড ফয়েলের মাধ্যমে পড়ে সে এইদিকে যাইতেছে, এইদিকে যাইতেছে নাকি, তার মানে বোঝা গেল যে সে নিউক্লিয়াস থেকে দূরে সরে যাইতেছে। তো এই যে নিউক্লিয়াসটা খেয়াল করুন, এই নিউক্লিয়াসটা কাছাকাছি যখন এই আলফা পার্টিকেলটা আসে, এম ভরের আলফা পার্টিকেল, তো এই আলফা পার্টিকেলটা এই নিউক্লিয়াসের কারণে, কারণ আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে সবই পজিটিভ চার্জ, কারণ নিউট্রনের তার চার্জ নেই, আর থাকে আমাদের প্রোটনের পজিটিভ চার্জ, এবং আমরা মনে মনে ধরে নিলাম এটাও আমাদের কি চার্জ, পজিটিভ চার্জই। তাহলে পজিটিভ চার্জকে কি করে, এখানে একটা বিকর্ষণ করে। কি জন্য? কারণ এই নিউক্লিয়াস এবং এই ভরের জন্য, এই কণার জন্য আমরা কুলম্ব বল, আমরা কি জানি, কুলম্ব ল অফ ফোর্স। তো কুলম্বের যেই বলের সূত্র সেখানে কিন্তু এটা কাজ করতেছে। ফলে দেখা গেল যে এইখানে যেহেতু বিকর্ষণ করতেছে, তাই সে এই এম ভরের বস্তুটা তার গতিপথ চেঞ্জ করে কি করতেছে, এইদিকে মুভ করে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা এখান থেকে দেখুন, সে এই কণাটা যদি বিকর্ষণ বল অনুভব না করত
তাহলে সে কিন্তু এই পথ বরাবর মুভ করত, কিন্তু সে পথ কোন পথ বরাবর মুভ করছে? এই পথ বরাবর। তাহলে দেখা গেল আমরা যদি তাকে পিছন দিকে বর্ধিত করি, অর্থাৎ আমাদের মনে হবে যে আলফা পার্টিকেলটা এইখান থেকে যাত্রা শুরু না করে এই দিক থেকে যাত্রা শুরু করে আমাকে এই দিকে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এই বিষয়টা পিছন দিকে যে বর্ধিত করার বিষয়টা, এটা আমরা 19 শিখছি কিভাবে আলোর প্রতিসরণ প্রতিফলন যে অধ্যায়গুলো ছিল আমাদের, সেখানে আমরা শিখে আসছি। ওকে, তো এই যে বিষয়টা খেয়াল করুন। এখন আমরা যদি এখানে যদি একটা প্রধান অক্ষ চিন্তা করি, এই যে আপনার নিউক্লিয়াসটার জন্য বা ভারী বস্তুটার জন্য, ফলে দেখব যে এইখানে দেখুন এই যে একটা কোণ, সরি আমার আঁকাটা একটু ভুল হয়েছে, কারণ আমি তো আর স্কেল দিয়ে আঁকি নাই। তো আপনারা একটু খেয়াল করবেন যে এই যে ক্রস পয়েন্টটা এইখানে আছে। হ্যাঁ, তো এইখানে ছিল। হ্যাঁ, আমি একটু এইটা মুছে দিই, আমি বুঝাচ্ছি যে এইভাবে, সরি এই যে এইভাবে ছিল। হ্যাঁ, এই যে এইভাবে ছিল। ফলে এইখানে কিন্তু দেখেন এইখানে একটা কোণ উৎপন্ন করছে, এটার নাম দিলাম ফাই নট। এইখানে একটা কোণ উৎপন্ন করছে, এটার নামও দিলাম ফাই নট। ওকে, এখন সে এই আলফা কোণাটার কারণে সে যদি এই ফাই নট আর ফাই নট এই দুইটা কোণের মাধ্যমে সে যদি চলাচল করে, এই দুইটা কোণ করে যদি সে চলাচল করে, তাহলে সে আলটিমেটলি বিক্ষেপণ হচ্ছে কতটুকু কোণে বিক্ষেপণ হয়েছে? বিক্ষেপণটা হবে এই যে আমাদের এই যে এতটুকু কোণ, এইটা থিটা আমরা যদি ধরি, এতটুকু হচ্ছে তার বিক্ষেপণ কোণ। ওকে, তো আমরা এই বিক্ষেপণ কোণটা কিভাবে বার করলাম? যে তার গতিপথ এইভাবে আইসা এইভাবে গেছিল নাকি, ফলে আমরা তাকে পিছন দিকে বর্ধিত করছি, এবং সে যেই দিক দিয়ে বার হয়ে গেছে তাকে পিছন দিকে বর্ধিত করে আমরা যেই কোণটা পাইছি সেইটা হচ্ছে আমাদের বিক্ষেপণ কোণ। কারণ এইটা তো ফাই নট, তাহলে এই কোণটাও ফাই নট, এইটাও ফাই নট, তাহলে এইটাও ফাই নট হবে। কারণ এটা আমরা জানি যে এটা আমরা কিন্তু মেবি আমরা এটা 6-7 হয়তো জানি, না হলে 9 জানি। কেন? কারণ আমরা জানি যে দুইটা সরল রেখা, এটা যদি হয় এ বি, এটা যদি হয় সি ডি, দুইটা সরল রেখা যদি তাদের যদি গতিশীল থাকে, মনে করলাম এদিকে, যদি তারা একে অপরকে ছেদ করে যায়, তাহলে তাদের ছেদ বিন্দুতে যেই কোণগুলো উৎপন্ন হবে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, এবং এই কোণটা সমান। ফলে এটা একটা কি ছিল? বিপরীত কোণ ছিল। আমাদের সেই বিপরীত কোণের ধারণা থেকে আমরা যেহেতু এই দুইটা ফাই নট পাইছি, তাহলে আমরা বলতে পারি পিছনের দুইটাও কিন্তু ফাই নট। অর্থাৎ এইটা তার গতিপথের যেই কোণ সেটা, কিন্তু সে আলটিমেটলি এই নিউক্লিয়াসের বা এই বস্তুটার এই ভরটার কারণে সে কতটুকু মানে সরে গেছিল তার গতিপথ থেকে, সে কিন্তু এইভাবে যাইতে চাইছিল, কিন্তু গেছে কিভাবে? এইভাবে। তাহলে এইভাবে যাইতে চাইছিল কিন্তু গেছে এইভাবে, তাহলে কোন কতটুকু? এই যে থিটাটুক না? তাহলে আমি আশা করি এই প্রশ্নের মূল কনসেপ্টটা আমি বুঝাইতে পারছি। থিটাটা কোন জায়গায়? এই যে দেখুন আমি থিটাটা নিছি, থিটা, এই যে থিটা কিন্তু এই যে এখান থেকে এইটুকু, হ্যাঁ, আর এটা কিন্তু ফাই নট দুইটা কিন্তু সেমই কোণ থাকে। এই ছিল আমাদের এই চিত্রের মূল ব্যাখ্যা। হ্যাঁ, এখন বস্তুটা তো এইভাবে আসতেছে না, তার কিন্তু গতিপথ স্টার্টিং পয়েন্ট কিন্তু এই লাইনটা, তার স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমি পিছন দিকে বর্ধিত করতাম, পিছন থেকে বর্ধিত করে যদি আমার যেই অবস্থানে কিন্তু ধরলাম এই নিউক্লিয়াসটা আমাদের একটু এই পিছন দিকে এমনি আপনাদের বোঝানোর সুবিধাতে, এই নিউক্লিয়াসটা যেই অবস্থানে আছে তার থেকে আমি একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। তার থেকে এই যে এই নিউক্লিয়াসের এই দাগ থেকে যদি আমি 90 ডিগ্রি একটা লম্ব আঁকি, হ্যাঁ, তাহলে এই লম্বটার দৈর্ঘ্য যেটা সেটাই হবে আমাদের সংঘাত প্যারামিটার। কি? সংঘাত প্যারামিটার। ওকে, এইটুকু ছিল আমাদের একটা ছোট্ট বেসিক। কারণ এতটুকু যদি আমি না বুঝি যে কণাটা কোন থেকে কোন জায়গায় মুভ করতেছে, এবং এর মাঝখানে যে প্লাসের কারণে কুলম্ব বলের একটা বিকর্ষণ বল ছিল দুইটা চার্জের কারণে, ফলে কণাটা তার নিজস্ব গতিপথে না আয়া ওর যে একটা বিকর্ষণ বলের কারণে সে তার গতিপথ চেঞ্জ করলো। এই যে যতটুকু জায়গা চেঞ্জ করলো সেই জায়গাটাই হচ্ছে তার বিক্ষেপণ। ওকে, এখন এইটা থিটা দ্বারা প্রকাশ করলে আমরা বিক্ষেপণ কোণ বলতে পারি। তো আমরা আজকে এইটাই প্রতিপাদন করব। আশা করি এতটুকু অন্তত আপনারা বুঝতে পারছেন না? ওকে, তো এই প্রশ্নটা আসলে বেশি কঠিন না, তবে আপনাদের 2-3 বার একটু প্র্যাকটিস করতে লাগবে। একবারে আপনি হয়তো বুঝার পরে আপনি একবার লিখবেন তাহলে কিন্তু হবে না। ওকে, তো আপনি কিছু সমীকরণ কিন্তু মিসিং করতে পারেন। এই জন্য ফিজিক্সের বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি একটা সমীকরণ খুব ভালো মতো বুঝতে পারছেন, এটা বুঝার পর আপনার কাজ হলো এটা 2-3 বার লিখে ফেলা। কারণ আপনি যদি না বোঝেন, যদি না বুঝে যদি 10 বারও লেখেন কাজ হবে না।
আর আপনি বুঝে যদি একবারও না লেখেন তাও কাজ হবে না। তার মানে বোঝা গেল আপনি যদি বোঝেন, আপনি যদি প্রশ্নটা সম্পূর্ণ বোঝেন কিন্তু আর লিখলেন না, তাহলেও আপনার এইটা কোনো ফয়দা নাই। আবার যদি আপনি প্রশ্নটা কোনো জায়গায় যদি না বুঝেই পড়ে যান, এটা 10 বার লেখলেও আপনার ফয়দা নেই। তার মানে আপনি বুঝে তারপর 2-3 বার লেখলেই হয়ে যায়। ওকে, তো এখন আমরা এই প্রশ্নের জন্য এই চিত্রটা যেভাবে আছে আর এই বাংলা লেখা জাস্ট এতটুকু লেখলেই হয়ে যাবে আপনাদের। এই লেখাটুকু লিখে এই চিত্রটা লেখার নিচে দিতে হবে। হ্যাঁ, আমি তো সাইডে রাখছি কারণ আমি লিখবো বোর্ডে। এই চিত্রটা এটা নিচে দিবেন, নিচে দেওয়ার পর আপনারা লিখবেন। আপনারা কি লিখবেন যে এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ কি, আমরা লিখবো যে এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ। কৌণিক কেন আসলো? আমরা দেখছি যে এই কণাটা কিন্তু সে একটা মানে পিছন দিকে মুভ করছে, মানে সে একটা সার্কেল বা একটা কার্ভের মতো গতিশীল বা গতিপথ চিন্তা করছে, মানে এটা একটা প্যারাবোলা। হ্যাঁ, আমরা সহজ বাংলায় যদি জ্যামিতিক ভাবে বলি, এটা প্যারাবোলার পথ সৃষ্টি করছে। হ্যাঁ, তাহলে আমরা প্যারাবোলার মানে কি, মূলত একটা বৃত্তই। হ্যাঁ, বৃত্তের এক একটা বৈশিষ্ট্য থাকে, প্যারাবোলা, উপবৃত্ত, অধিবৃত্ত, এরকম। তো যাই হোক, তো এইটা এক্ষেত্রে যে কৌণিক ভরবেগ আমরা লিখবো কি, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা হচ্ছে এল ইকুয়ালস টু এম ভি নট এস। ভি নট কেন? এই যে আমরা আগে বলে দিছি যে এটা একটা ভি নট গতিবেগে এটা আসছিল, যেহেতু আদিবেগ। হ্যাঁ, আদিবেগের জন্য তো ভি নটই নিতে হবে। তাহলে কৌণিক ভরবেগ কিন্তু এল এম ভি এস, এই জিনিসটা কৌণিক ভরবেগ আমরা খেয়াল করি একটু। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু দেখেছি যে কৌণিক ভরবেগ কিন্তু ছিল এরকম যে আর ক্রস এই যে, তো এল ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। মানে এখানে আর হচ্ছে মানে প্রয়োজনীয় ব্যাসার্ধ বা দূরত্ব, এবং এই পিটা হচ্ছে ভরবেগ। তাহলে এইটাকে যদি এই ক্রসটাকে যদি আমি ভেক্টরের অ্যামপ্লিটিউড বা মানে যদি রূপান্তর করি, তাহলে কি পাই, আর পি সাইন থিটা। আর পি সাইন থিটা হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি ভেক্টরের পরিবর্তে তাদের মানে প্রকাশ করতেছি। বিষয়টা কিরকম ছিল যে এরকম, ধরুন একটা পয়েন্টে একটা বস্তু তাকে এই আর রেডিয়াস নিয়ে তাকে কি করতেছে, সার্কুলার করতেছে। হ্যাঁ, তাহলে এরকম যদি ঘোরে তাহলে তার টানটা কি থাকে, কেন্দ্রের দিকে থাকে। আর তার গতিশীল যদি রৈখিকভাবে চিন্তা করি এইভাবে থাকে, তাহলে তার টান এইদিকে এবং রৈখিক এইদিকে। তাহলে তার মধ্যে যে এই যে কোণটা, এই যে 90 ডিগ্রি হয় না, তাহলে থিটার মান কত? তাহলে আর পি থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে সাইন 90 ডিগ্রি মান যদি 1 হয়, তাহলে আমি আলটিমেটলি কি পাইতেছি, আর পি পাইতেছি কৌণিক ভরবেগের হিসাবে। তাহলে আর পি মানে কি, এম ভি, কারণ পি মানে হচ্ছে ভরবেগ। আমরা জানি ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। এখন এই এম ভি আমি বসাই দিলাম। এখন দেখেন এই এম এর এম, ভি এর ভি, আর এই এসটা কিন্তু আমি বলছিলাম যে দূরত্ব নির্দেশ করে আর এই এখানে আর দূরত্ব যেমন নির্দেশ করতেছে, আর এই এসটা এই যে সংঘাত প্যারামিটার নির্দেশ করতেছে। ওকে, তো আশা করি কৌণিক ভরবেগের যে বিষয়টা আপনারা ধরতে পারছেন। এবার আমরা লিখবো যে শক্তি, এবং আমরা জানি কি এবং শক্তি বা এনার্জি ই ইকুয়ালস টু হাফ এম ভি নট স্কোয়ার। আমরা জানি যে শক্তির সূত্র বা গতিশক্তির সূত্র কিন্তু এটা আমরা জানি। হ্যাঁ, তো ওকে, আমরা এটা লিখবো যে শক্তি ইকুয়ালস টু এত। এখন এই শক্তি থেকে আমরা কি করতে পারি, আমরা ভি নট এর মান বের করে নিতে পারি। দেখুন ভি নট এর পরিবর্তে আমি ডাইরেক্ট কি দিব, √2e ডিভাইডেড বাই এম লিখে দিতে পারি। কিভাবে? এই রাশিটা থেকে কিভাবে এটা লিখলাম খেয়াল করুন, আমি একটু বুঝাই দিচ্ছি। আমাদের কাছে আছে ই সমান কত, হাফ এম ভি নট স্কোয়ার। ওকে, তো এখন এই হাফের নিচের যে 2টা, এইটা এই পাশে আসলে কি হয়, 2e হয় নাকি, ভি নট স্কোয়ার, আর এমটা গুণ। তাহলে এমটা যদি এই পাশে আসে তাহলে নিচে ভাগ, স্কোয়ারটাকে যদি আমি এই পাশে আনি রুট হয়ে যায় নাকি। তাহলে ভি নট এর মান কি হইতেছে, √2e/m। এগুলো হচ্ছে বেসিক আসলে বিষয়, তারপরেও আমি একটু বুঝাই দিচ্ছি কারণ অনেকেই হয়তো একটু কনফিউশনে থাকতে পারেন। তাহলে ভি নট এর মান যদি আমি পেয়ে যাই, এখন এই যে ভি নট এর মান এল এর ভিতরে কিন্তু আমরা চাইলেই ইনপুট করে দিতে পারি। তাহলে আমরা লিখবো যে সুতরাং এল ইকুয়ালস টু এম ইন্টু ভি নট এর মান আমি বসাবো √2
2e ডিভাইডেড বাই m ইন্টু সংজ্ঞাত প্যারামিটার s। এইবার এই পয়েন্ট থেকে আমি দেখুন কি লিখি, s রুট ওভার 2me। কি করলাম যে এই l এর মান আমি আসলে s রুট ওভার 2me বানাই দিলাম এই লাইন থেকে। দেখুন m ডট রুট ওভার 2e ডিভাইডেড বাই m ইন্টু s। এখন এই m কে আমরা জানি কি করা যায়, রুট ওভার m ইন্টু রুট ওভার m করা যায় নাকি? আচ্ছা, আর এর ভিতরে কি আছে, রুট ওভার 1 বাই নিচের এমটাকে রুট ওভার m দিলাম ইন্টু রুট ওভার 2e ইন্টু s। এবার দেখুন একটা রুট ওভার m কাটা যায় নাকি, যায় না? ওকে, তো এইবার এইটাও যেহেতু রুট ওভার m, এটা যেহেতু রুট ওভার 2e, তাহলে আমি sটাকে বাইরে রাখলাম আর ভিতরে সবগুলোরে একত্রে রুট ওভার দিয়ে দিলাম। ওকে, তো আমি এইটা থেকে এই মানটা ডাইরেক্ট লিখছি। ওকে, আমাদের কিন্তু আমরা অনার্সে পড়ি, তো আমাদের অনেক অনেক ইকুয়েশন কিন্তু অনেক শর্টকাটে লিখে দিতে হবে। হ্যাঁ, তো কিছু করার নেই, কারণ আমাদের অঙ্কই অনেক বড় বড় থাকে। এটা তো আমাদের লিখা হয়েছে না? এইবার আমরা একটা কাজ করব, আমরা চিত্র হতে কিছু সিদ্ধান্ত নেব। আমরা লিখব যে চিত্র হতে পাই, আমরা লিখতে পারি যে চিত্র হতে পাই। চিত্র হতে আমরা আসলে কি পাবো? চিত্র হতে আমরা থিটার মানটা নির্ণয় করব, কারণ আমরা জানি যে আমার এই যে স্ক্যাটারিং অ্যাঙ্গেল বা বিক্ষেপণ কোণ সেটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু পাই মাইনাস 2 ফাই নট। তো আমরা থিটার মান এইটা কিভাবে লিখলাম আমি একটু দেখাচ্ছি। বিষয়টা খেয়াল করুন যে আমাদের এই অ্যাঙ্গেলটা এইভাবে ছিল, ওই চিত্র থেকে এইভাবে ছিল নাকি? এটা হচ্ছে থিটা নট, এটাও থিটা নট, আর এটা হচ্ছে আমাদের থিটা। ওকে, এখন এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, মানে এ বি যে সরলরেখাটা, এই সরলরেখার জন্য আমাদের কত ডিগ্রি কোণ আছে? আসলে আমাদের এইটার জন্য আছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বা কত পাই। তো আমরা 180 ডিগ্রিকে জানি কি দ্বারা প্রকাশ করা যায়? পাই দ্বারা প্রকাশ করা যায়। এখন এই সম্পূর্ণটা থেকে যদি আমি ফাই এবং এই দুইটা ফাই নট যদি বিয়োগ করতে পারি, এই সম্পূর্ণটা থেকে ফাই নট বিয়োগ করলে আমার থাকে কি? থিটা। তাহলে ফাই নট বিয়োগ ফাই নট, তাহলে আলটিমেটলি পাই ইকুয়ালস টু মাইনাস 2 ফাই নট আসে। ওকে, তাহলে এটা কার মান পেলাম? শেষমেশ থিটার মানই আমরা পেলাম। ওকে, তো থিটার মানটা আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন থিটার মান আমরা এনেছি, আমরা এবার একটা কাজ করি, আমরা টেন থিটার মানটা কিরকম আসে তাও আমরা দেখে নিই। আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা টেন থিটার মানটা নির্ণয় করে দিই। আমরা লিখি সুতরাং থিটা বাই 2। 10 কে আমরা থিটা বাই 2 করে দেখি। হ্যাঁ, এটা আসলে এটা রিজনটা কি, আমি কিভাবে বুঝবো যে এখানে 10 নিতে হবে? আসলে এটা বোঝার কিছু না, বিষয়টা হচ্ছে আমরা 10 এই যে থিটাটাকে আমরা টেনজেন্টের সাপেক্ষে দেখবো যে সে আসলে আমাদের কি একটা রেজাল্ট দেয়, কারণ সেখান থেকে আমাদের অনেক কিছু করতে হবে। আমরা বিক্ষেপণ কোণ যেহেতু নির্ণয় করতেছি, বিক্ষেপণ কোণের সূত্র কিন্তু এই যে সিগমা ইকুয়ালস টু মাইনাস এস বাই সাইন থিটা ইন্টু ডিএস বাই ডি থিটা, এরকম একটা আমাদের সূত্র আছে। হ্যাঁ, তো পরবর্তীতে যখন আমরা এই যে সংজ্ঞাত প্যারামিটার এসকে যখন ব্যবকলন করব, সেখানে আমাদের কিন্তু টেন কটের রাশি অটোমেটিক চলে আসবে। তাই আমরা চাইতেছি যে ওইখানের টেন কটের রাশি যাতে আগেই কিছু সলভ করে নেওয়া যায়, ফলে আমাদের যাতে মানটা বসাতে একটু সুবিধা হয়। ওকে, এইটাই রিজন, আর কিছু না। তো এখন টেন থিটার পরিবর্তে আমরা তাহলে কি করতে পারি? এই থিটার মানকে 2 দ্বারা ভাগ করা। তাহলে থিটার মানকে 2 দ্বারা ভাগ করা মানে কি? এই পাইকে 2 দ্বারা ভাগ করা মাইনাস 2 ফাই নটকে 2 দ্বারা ভাগ করা। এখন এই 2 কাটা যায় নাকি? তাহলে আমরা বাচ্চাদের মতো এইভাবে না লিখে ডাইরেক্ট লিখে দিই যে ফাই নট। তাহলে ফাই নট লিখে দিলাম। ওকে, এখন দেখা গেল যে 10 এর মান আমরা আসলে থিটার মানটা বসায় দিছি এবং 2 দ্বারা ভাগ করে দিছি না? ওকে, এবার আমরা কি করতে পারি? খেয়াল করুন, এখানে আছে কি 180/2, তার মানে 90 ডিগ্রি। তাহলে আমরা এইটাকে কিন্তু এইভাবে করতে পারি যে 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস
ফাই নট। তাহলে আমরা জানি যে এটা যেহেতু বিজোড় সংখ্যা, তাই আমরা কি করতে পারি, কট আনতে পারি, কি করতে পারি, কট আনতে পারি। এবং এই ওয়ানের কারণে চতুর্ভাগের অল ঘরে পড়ে, এটা কিন্তু অল ঘরে পড়ে। হ্যাঁ, তো এখন এই একবার 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হচ্ছে এই যে এই ঘরে 90 ডিগ্রি পুরো অলের ঘরে, তো একটু মাইনাস মানে কি একটু কম, তাহলে এই ঘরে পড়তেছে ফুল মানটা, মানে সম্পূর্ণ মানটা কিন্তু অলের ঘরে পড়তেছে, যার কারণে আমরা কি করতেছি, অলের ঘরে পড়লে হয় প্লাস, তো প্লাস চিহ্ন না দিলেই চলে। আর যেহেতু ও বিজোড় রাশি, এই জন্য 10টা কট হয়ে গেছে, আর লাস্টে যেহেতু ফাই নট আছে, এইটা কিন্তু আমাদের 9-10 হায়ার মেয়েদের যেই কোঅর্ডিনেটের বিষয়টা, সেটাই আমরা করলাম। তো পরবর্তীতে আমি এই মানের জন্য কি করতে পারি, 90 ডিগ্রি কিভাবে আসছে, পাইকে 2 দ্বারা ভাগ করছি, পায়ের মানে 180 ডিগ্রি, এটা আমরা জানি গাণিতিকভাবে। তো সেই অংশ থেকে কিন্তু আমরা এই রাশিটা পাই, কট ফাই নট। তো আমরা এইটুকুর জন্য কি লিখতে পারি, যে কট ফাই নট। ওকে, তো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের প্রতিপাদনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই পর্যন্ত কঠিনের কিছুই নাই, এই পর্যন্ত আমাদের কঠিনের কিছুই ছিল না। এখন এইটা তো টেন থিটার জন্য আমরা দেখছি, কিন্তু আমরা আবার জানি কি, আমরা কিন্তু জানি কট, যে কট মান বার হয়েছে থিটার জন্য, টেনের জন্য, আমরা কিন্তু আবার জানি কটের হিসাব আছে একটা, কিন্তু আমরা জানি লিখব, আমরা লিখব কিন্তু কট স্কোয়ার থিটা কি, আমরা জানি কট স্কোয়ার থিটা না, আসলে মূলত কট স্কোয়ার ফাই ইকুয়ালস টু, আমরা জানি 1/10 স্কোয়ার ফাই নট। কারণ আমরা জানি 10 আর কট একজনের আরেকজনের কি বিপরীত, তো বিপরীত রাশি হওয়ার কারণে আমরা কট স্কোয়ার ফাই নট ইকুয়ালস টু 1/10 স্কোয়ার ফাই নট লিখতে পারি। ওকে, তো এইটা লেখার পরে আমরা কিন্তু আরেকটু লিখতে পারি কি, কট স্কোয়ার ফাই নট। এখন এই 10 স্কোয়ারের পরিবর্তে আমরা জানি কি লেখা যায়, sec স্কোয়ার ফাই নট মাইনাস 1। 10 স্কোয়ার সূত্র হচ্ছে কি, 10 স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। এটা কিন্তু আমরা 9-10 এর সূত্র ইউজ করতেছি এখানে। হ্যাঁ, তো এবার আমি আমার অন্য পেজে চলে যাই। এখানে কটের মানটা লিখি আবারও, কট স্কোয়ার ফাই নট ইকুয়ালস টু, আমি দেখুন এইবার লিখতে চাই, এই যে sec স্কোয়ার ফাই নট, এই sec স্কোয়ার ফাই নটের পরিবর্তে আমি লিখে দিব ই স্কোয়ার মাইনাস 1। তো এই লাইনের পর থেকে আমি ওই লাইনে চলে গেলাম। হ্যাঁ, খেয়াল করুন, তো sec স্কোয়ার ফাই পরিবর্তে আমি ই স্কোয়ার কেন লিখলাম, এই জিনিসটা মূলত একটা হচ্ছে যে আমরা যেহেতু এই রাদারফোর্ডের বিক্ষেপণটা পড়তেছি, এই রাদারফোর্ডের বিক্ষেপণটা মূলত কেন্দ্রিক বলের ক্ষেত্রে কাজ করেছিল। হ্যাঁ, এটা কিন্তু একটা কেন্দ্রিক বলের প্রবলেম। তো সেন্ট্রাল ফোর্সের কারণে আমরা দেখছিলাম যে এম ভরের যে পার্টিকেলটা, আমাদের এই পার্টিকেলটা একটা বক্রপথ কি করছে, অনুসরণ করছে। সেই বক্রপথটা আসলে কি, সেটা কিন্তু আমাদের ছিল প্যারাবোলা। তো প্যারাবোলার যখন পথ সৃষ্টি করে, তখন স্বাভাবিক অর্থেই সেখানে কি সৃষ্টি হয়, উৎকেন্দ্রিকতা, কি উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। তো ইসেন্ট্রিসিটির মান sec স্কোয়ারের সমান হয়, কি হয়, ইসেন্ট্রিসিটি ই ইকুয়ালস টু কার সমান হয়, sec স্কোয়ার থিটার সমান হয়। ওকে, তো sec স্কোয়ার থিটার পরিবর্তে ইসেন্ট্রিসিটি লেখা যায়। হ্যাঁ, মূলত এইটা কিভাবে আসে, এইটারও আবার একটু প্রমাণ আছে। হ্যাঁ, এটা কিন্তু ডাইরেক্ট লেখা যায় না, এটা অবশ্যই একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা হচ্ছে যে তার প্যারাবোলার ইকুয়েশন থেকে আমরা যখন এই অংশটুকু করার পরে একসময় আমাদের রেজাল্ট আসে এইরকম যে 1/cos থিটা, 1/cos থিটা, সরি এখানে ই স্কোয়ার হবে, কিন্তু হ্যাঁ ই স্কোয়ারের জন্য স্কোয়ার, 1/cos থিটা ইকুয়ালস টু ইসেন্ট্রিসিটি চলে আসে। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিবেদন করতে করতে এক সময় এরকম আসে, ফলে আমরা জানি 1/cos বলতে আসলে sec থিটা লিখতে পারতাম, তখন এই sec থিটার মান ইসেন্ট্রিসিটির সমান হয়ে যায়। এটা মানে বিপরীত বর্গীয় বল, এরকম একটা টপিক আছে আপনাদের বইয়ে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটার জন্য এত প্রমাণের আমি যেতে পারবো না এখন। তো আপনাদের শুধু বলে রাখি যে sec স্কোয়ার ফাই নটের কারণে আমি ই বা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতার জন্য ই স্কোয়ার মাইনাস 1 লিখে দিছি। তো এবার আমরা একটা কাজ করি,
আমাদের যে কট স্কোয়ারটা ছিল আমরা স্কোয়ারটা ওই পাশে নিয়ে যেতে পারি। আমরা লিখে দিই যে কট, এখানে ফাই নট হবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ফাই নট, কট ফাই নট স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, √1 হয়, √1 স্কোয়ার -1 হয়। এখন 1-এর উপর √1 দিলেও চলে, না দিলেও চলে, তাই আমরা 1কে আর দিলাম না, ওকে এইটা থেকে বঞ্চিত করলাম। তো এখন আমরা জানি যে এই অংশটুকুকে আমরা এরপরে একটু ডাইরেক্ট আমি লিখতে চাই, cot phi naught equals to e square -1 ইনভার্স হাফ লিখে দিতে পারি। এই অংশটুকুর জন্য আমি এইটা লিখতে পারি কিভাবে আমি একটু দেখাচ্ছি, যে 1 ডিভাইডেড বাই ই স্কোয়ার -1, এইটাকে আমরা এই রুটের কারণে হাফ লিখে দিতে পারি, হাফ লিখতে পারি না? তো আমরা জানি যে 1/x স্কোয়ারকে কি লেখা যায়, x ইনভার্স 2 লেখা যায়, তাই আমরা সামথিং বাই হাফকে কি লিখতে পারি, উপরে আনলে। এইভাবে যদি গুণাকার লিখতে চাই তাহলে আমরা -1/2 দিয়ে দিতে হবে, -1/2 হবে যদি এটা উপরে হাফ থাকে। এই অংশটুকুই আমি এইটা করছি, ওকে, কারণ আমরা এই রুটকে আমরা হাফ বানাইছি, তারপরে এই হাফকে আমরা উপরে আনছি, এই জন্য ইনভার্স হয়েছে। এখন এই অংশটুকুকে আমরা আরেকটু কাজ করবো এবার, cot phi naught, এখন এই অংশটুকুর মান আমরা একটা মান বসাবো, ইসেন্ট্রিসিটির একটা মান আছে, ইসেন্ট্রিসিটির মান আছে 1 + 2e l স্কোয়ার m/k²। এটা হচ্ছে ই এর সম্পূর্ণ মান, এটা হচ্ছে ই স্কোয়ারের মান। কার মান? ই স্কোয়ারের মান হচ্ছে এতটুকু, এই মাইনাসের -1-এর 1 আর উপরে যে হাফ হাফ, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মান বা ইসেন্ট্রিসিটির মান। তো ইসেন্ট্রিসিটির মান আমরা কিন্তু এইটা বসাইছি, তাই আপনারা একটা কাজ করেন, আপনাদের খাতায় সাইড নোট করে আপনারা এই অংশটুকু লিখে রাখেন যে 2e l² বাই mk², 1 + 2e l² বাই mk², এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বা ই স্কোয়ারের মান। যদি স্কোয়ারটা না হতো তাহলে এটার উপর কিন্তু একটা রুট থাকতো, ওকে। তো ওই রুটের কারণেই রুটে আর স্কোয়ারে কাটাকাটি হয়ে এটার সম্পূর্ণ মানটা এটা হয়েছে। অনেকে আবার বলতে পারে যে ভাই স্কোয়ারটা তো দেন নাই আপনি, স্কোয়ার দেননি কারণ এটার যে একটা রুট আছিল, রুট আর স্কোয়ারে বাদ গেছে, ওকে। তো এটা হচ্ছে ইসেন্ট্রিসিটির মান। আপনারা চাইলে খাতায় এক সাইডে লিখতে পারেন যে ই এর মান হচ্ছে এতটুকু আমাদের এই অংশের জন্য। তো এখন একটু খেয়াল করুন যে এই মানটাও কিন্তু বের করে আনা যায়, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের বিপরীত বর্গীয় বল বা ওরকম আমাদের প্যারাবোলার ইকুয়েশন থেকে, কক্ষপথের সমীকরণ থেকে এই অংশটুকু বের করা যায়। কিন্তু আমরা এই অংশটুকুকে বেশি জটিল হয়ে যায় দেখে আমরা এগুলো কিন্তু সরাসরি ইউজ করতেছি, ওকে। এই জন্য আমাদের দেখুন প্রথমে কিন্তু আমাদের বাংলা লেখা নাই, আমি এই অংশটুকুর চিন্তা করছি যে এটার কিন্তু 3-4টা প্রমাণ আছে আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন স্টাইলের। তো আমি এই স্টাইলটা নিছি কারণ এই স্টাইলটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো একটু সহজে, আমার কাছে মনে হয়েছে, তার কারণে আমি এটা নিছি। শুধু আমাদের মনে রাখতে হবে sec² phi এর মান আমি e² দিয়ে দিতে পারি, আর এই e² এর মানটা হচ্ছে এতটুকু, হ্যাঁ। এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখলেই হবে, কারণ এইগুলোর প্রতিপাদন আছে বইয়ের মধ্যে। তো ওইগুলো তো আবার এই ই এর মানটা কি আপনি এইটুকু বসানোর জন্য কি আবার এরকম 5-7 লাইন প্রতিপাদন করে তারপরে আবার বসাবেন? তাহলে তো এখানে প্রত্যেকটা লাইন এরকম করতে হবে না। তাহলে এই যে কৌণিক ভরবেগ এল এর মান যেটা আসছে এটারও তো একটা প্রতিপাদন করতে হবে, তাহলে এটার জন্য তো 1 পৃষ্ঠা চলে যাবে আমাদের। তো এরকম করতে গেলে একটা প্রশ্নের অ্যান্সার আপনার 10 পৃষ্ঠাও শেষ হবে না। মানে একটা কথার কথা বললাম যে এরকম লাগবে, তাহলে তো আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, ওকে। আপনার পরীক্ষা 1 প্রশ্নের জন্যই শেষ। তো যাই হোক, আশা করি আপনারা এটা লিখে রাখবেন, মনে রাখবেন। এখন আমরা একটু কাজ করি, আমরা cot phi এর মানটা আমরা নিব। cot phi আমাদের কি আছে, cot phi naught রেখে এখানে একটা কাজ করি, দেখেন আমি যদি এবার ব্রাকেট না দেই, আমি যদি মনে মনে ধরলাম যে এখানে ব্রাকেট নাই, তাহলে +1 -1 কিন্তু আমাদের অলরেডি বাদ। তাহলে এই মাঝখানের অংশটুকুর উপরে কি থাকে, -1/2 থাকে। তাহলে 2e l² ডিভাইডেড বাই mk² -1/2, হ্যাঁ, এই অংশটুকু থাকে। আচ্ছা, দেন এইবার আমরা কিন্তু কি করতে পারি, দেখুন এই যে cot phi আসলো,
এই cot phi এর পরিবর্তে আমি এই যে tan θ/2 লিখে দিতে পারি, কারণ tan θ/2 এর মান আমি দেখছিলাম cot phi এর সমান হয় না। এই জন্যই আমি কিন্তু এই tan θ এর মানটা আগেই বার করে রাখছি, না হলে এখন আমাকে এই cot phi এর পরিবর্তে যে tan θ/2 আনতে হবে, এখানে আবার 4-5টা লাইন বেশি করতে হবে। আমার এক্সট্রা কাজ করার দরকার নাই, আমি সহজ পদ্ধতিতে এখানে আগে রেডি করে রাখছি। তো এখন এই cot phi এর পরিবর্তে আমি tan θ/2 লিখে দিতে পারি, tan θ/2 লিখতে পারি cot phi এর পরিবর্তে। আর এই অংশটুকু কি আছে দেখুন, খেয়াল করুন, এই -12 উপরের রাশিটাও পায়, এই -12 ওইও পায়। তাহলে আমি একটু এক্স ওয়াই দিয়ে বুঝাই। আমাদের ধরলাম উপরে ওয়াই, আমাদের নিচে এক্স, হ্যাঁ, এর মাথায় আমাদের হাফ আছে, -12 আছে। ওকে, তো এখন ওয়াইয়ের উপরে পাওয়ার -12, এক্স এর উপরে পাওয়ার -12 দিয়ে দিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার মাইনাস থাকা মানে আসলে ওইটা ভগ্নাংশে থাকা। তাহলে উপরে ওয়াই বাই কি আছে আমাদের 1/y হাফ ডিভাইডেড বাই 1/x হাফ, মানে আমরা মূলত মাইনাসটাকে প্লাস করলাম, এই মাইনাসের রাশিটাকে আমি প্লাস বানালাম, এই জন্য ভগ্নাংশে নিয়ে দিলাম। তো ওর ভগ্নাংশ 1/y হাফ, ওর ভগ্নাংশ 1/+হাফ। এখন আমরা যদি 1/y হাফ করি ইন্টু এই নিচেরটা উপরে আসে x, কি হয় x টু দি পাওয়ার হাফ নিচে 1, এইটা হয় না? এই অংশটা যদি গুণাকার করতে চাই তাহলে দেখা গেল আলটিমেটলি আমার নিচের রাশি আর উপরের রাশির ক্ষেত্রে আমি যদি এই দুটার অঙ্কটা করি তাহলে x হাফ ডিভাইডেড বাই y হাফ হয়ে যায়। আর তার মাথায় কোনো কি পাওয়ার থাকে না, কারণ এই পাওয়ারের কারণেই তো আমি এই পর্যন্ত আসছি না। তাহলে এই পাওয়ারটা যদি আমি তুলে দিতে চাই তাহলে আলটিমেটলি আমার দেখা গেল যে আমার কি নিচের রাশি উপরে যায়, উপরের রাশি নিচে আসে। ওকে, এখন দেখেন ওর উপরে পাওয়ার হাফ, ওর উপরে পাওয়ার হাফ, তাই আমি এই পাওয়ার হাফকে ডাইরেক্ট উপরে দিয়ে দিতে পারি। তার মানে আমাকে এই মাইনাসটা তাড়ানোর জন্য আমাকে কি করতে হয়েছে, নিচের রাশিকে উপরে আনতে হয়েছে, উপরের রাশিকে নিচে আনতে হয়েছে। তাহলে এই মাইনাসটা তাড়ানোর জন্য আমার এম কে স্কোয়ারকে উপরে আনবো, এটাকে নিচে নেব। তাহলে এম কে স্কোয়ার ডিভাইডেড বাই 2e_l স্কোয়ার থাকলো কি প্লাস হাফ, কারণ এই মাইনাসটার কারণে কিন্তু আমাদের নিচেরটা উপরে, উপরেটা নিচে গেছে। কিভাবে গেছে আমি দেখাই দিছি শর্টকাটে। ওকে ওকে নাইস। এবার আমরা কি করতে পারি একটু খেয়াল করি। আমরা কিন্তু এতক্ষণ যা করতেছি জাস্ট আমরা এই অঙ্কগুলো সাজায়া আমাদের আয়ত্তে আনতেছি, আমাদের একটা অনুকূল পরিবেশে আনতেছি, কারণ আমরা এখনো অঙ্কের প্রাথমিক অবস্থায় আছি। আমরা অঙ্ক এখনো প্রায় মানে বলতে গেলে স্টাডি করি নেই, কারণ এই মানগুলো আমরা সহজে ইউজ করে দিতে পারবো, যার কারণে আমরা একটু প্রথম দিকে কষ্ট করতেছি। ওকে, এবার একটা কাজ করা যায়, আমরা যদি এই এল এর মানটা এখানে ইউজ করে দেই। এল এর মানটা কি আছে খেয়াল করুন, এই যে এল এর মান আমি কিন্তু প্রথমে পাইছিলাম, দেখুন এল ইকুয়ালস টু এই যে এই মানটা করার পরে পাইছি s√2me। আমরা এখন এই মানটা ইউজ করব tan θ ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখন ভিতরে কি আছে, নিচে উপরেরটা যা আছে আমি তা দিয়ে নিই ফার্স্টে, 2e যা আছে দিয়ে নিই, l স্কোয়ার এই মানটাকে আমরা স্কোয়ার করবো s√2me। এটা হচ্ছে এল এর মান। এল এর মানকে যদি আমি স্কোয়ার করি, কারণ এই যে নিচে আমার স্কোয়ার আছে এল এর উপর, স্কোয়ার করলে হয় s স্কোয়ার, আর এই স্কোয়ার রুটে বাদ থাকে 2me। তার মানে এল স্কোয়ারের মান আমি এখন এটা বসায় দিতে পারি, কারণ আমি এল এর মান আগেই বার করে রাখছিলাম। তাহলে এল স্কোয়ারের মান আমরা লিখতে পারি s স্কোয়ার 2me উপরে পাওয়ার হাফ। ওকে, তো এই অংশটুকু আমরা করার পর আমরা একটু কাজ করতে পারি। এইখানে এই এম, উপরের এম নিচের এম কাটা, উপরের এম নিচের এম কাটা, এই 2 আর 2 হয়ে যায় 4, আর ই আর ই হয়ে যায় স্কোয়ার, আর এস স্কোয়ার তো আছেই। তাহলে আমরা লিখে দিতে পারি যে tan θ/2 ইকুয়ালস টু আলটিমেটলি কে স্কোয়ার ডিভাইডেড বাই 4e স্কোয়ার এস স্কোয়ার। ওকে,
পাওয়ার হাফ। কিভাবে করলাম, এই এম আর এম কে কাটলাম, 2 দুগুণী 4, ই আর ই কে ই স্কোয়ার, অ্যাশ কে অ্যাশ স্কোয়ার, উপরে কে স্কোয়ার, আর এই পাওয়ারের হাফকে হাফ লিখে দিলাম। ওকে, তো আশা করি এতটুকু অন্তত আপনারা বুঝতে পারছেন। এবার আমরা আরেকটু কাজ করব। আমাদের এই অংশটুকুর জন্য লিখতে পারি যে tan থিটা বাই 2 ইকুয়ালস টু, দেখুন এটা হচ্ছে পাওয়ার হাফ ওকেও দিয়ে দিই, যদি ওকেও দিয়ে দিই, হ্যাঁ খেয়াল করুন, যদি আমি পাওয়ার হাফটা ওকেও দিয়ে দিই, বা পাওয়ারকে আমরা জানি পাওয়ার হাফকে কি লেখা যায়, ধরুন x টু দি পাওয়ার হাফ, এটাকে আমি আসলে রুট x লিখতে পারি নাকি। তাহলে দেখুন তো এই পাওয়ারকে যদি আমি দিয়ে দিই, ওইও রুট, নিচের রাশিও রুট, তাহলে ই স্কোয়ারের রুটে বাদ থাকে উপরে কি শুধু থাকে শুধু কে, নিচে থাকে কি 4 কে রুট করলে থাকে 2, ই স্কোয়ারকে রুট করলে থাকে ই, অ্যাশ স্কোয়ারকে রুট করলে থাকে অ্যাশ। এইটা হবে আমাদের 1 নং সমীকরণ। এই যে আমরা 1 নং সমীকরণে মাত্র আসলাম। ওকে, তো বিষয়টা হচ্ছে আমি এই হাফকে রুট কল্পনা করছি, কারণ ওর উপরে রুট, এগুলো তো বেসিক বিষয়, 19-এর হায়ার মেয়েদের বেসিক বিষয়গুলো, আশা করি এগুলা অন্তত আপনারা ধরতে পারেন। তারপরও আমার মনে হয় যে হয়তো অনেকে নাও বুঝতে পারে, তাই একটু এক্সপ্লেন করি। এবার আমরা এইটুকু আসার পরে আমরা লিখব যে ধরা যাক চার্জিত কণার বিক্ষেপণ সমস্যাকে কুলম্ব বল দ্বারা প্রকাশ করলে, তো আমরা 1 নং সমীকরণটা রেখে দিই। এখন আমাদের শুধু 1 নং সমীকরণ দরকার হবে, আর যদি কিছু দরকার হয় আমার কাছে তো খাতা নোট আছেই, আমি দেখে নিব। আপনারা আশা করি এতটুকু উঠাই নিছেন, অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে রানিং আর কি, এইভাবে। তো ঠিক আছে, এবার আমরা কি করব, নতুনভাবে মুভ করব। আমরা 1 নং পর্যন্ত রাখি। তো আসলে প্রশ্নটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এত কঠিন প্রশ্ন পরীক্ষায় কিভাবে দেব। প্রশ্নটা আসলে কঠিনের কিছু না, এখানে শুধু বীজগাণিতিক ক্যালকুলেশন। আপনারা যদি একটু খেয়াল করেন, বীজগাণিতিক ক্যালকুলেশন ছাড়া আর কিছুই না। বিষয়টা তো আমি চিত্রটা বুঝাই দিছি, ঘটনাটা কি ঘটছে, কিন্তু মূলত পরবর্তীতে আমরা এটা তো ম্যাথমেটিক্যাল টার্মে চলে গেছে। ওকে, তো আমরা এবার লিখতে পারি যে ধরা যাক আবার নতুন করে, হ্যাঁ 3 নাম্বার পৃষ্ঠা, এটার পর থেকে এটার পরের লাইন ধরা যাক এই যে বিক্ষেপণ যে সমস্যাটা, এটাকে ধরা যাক বিক্ষেপণ সমস্যাকে কুলম্ব বল এফ দ্বারা, কুলম্ব বল এফ ধরে, অতএব তাহলে কুলম্ব বল এফ ধরি, যদি বিক্ষেপণ সমস্যাকে এফ ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কিন্তু আমরা কুলম্ব বলের জন্য লিখতে পারি। আসলে আমি কিন্তু চিত্রের প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এইখানে মূলত এই কণাটার জন্য কি হয়েছিল, একটা আমাদের কুলম্ব বলই মূলত কাজ করতেছিল। এখন আমরা তো কুলম্বের সূত্র থেকে জানি যে 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এখন আমাদের এইটা হচ্ছে ধ্রুব রাশি। হ্যাঁ, এই ধ্রুব রাশিকে এখানে আমরা অ্যাভয়েড করলাম, কারণ আমরা জানি ধ্রুব রাশিকে সমানুপাতিক হলে অ্যাভয়েড করা যায়। আমরা এটাকে অ্যাভয়েড করলাম। অ্যাভয়েড করার পর আমাদের থাকলো কে, চার্জ 1 চার্জ 2। তো এই নিউক্লিয়াসের যে চার্জটা, সেটাকে যদি আমরা ZE কল্পনা করি, আর এইখানে যে এম ভরের যে বস্তুটা যে এখানে গেছিল, সেইখানে যদি আমরা Z'E কল্পনা করি, তাহলে তাদের তো গুণফল Q1 ইন্টু Q2, গুণফল করলে কি হয়, Z প্রাইম আর ডাবল ই এর জন্য ই স্কোয়ার হয়ে যায় না, আর নিচে তো আর স্কোয়ার থেকেই গেল। ওকে, এখন এই যে বলটা, এই যে ফোর্সটা, এই ফোর্সটা আসলে কি, এই ফোর্সটা মূলত ঋণাত্মক বা বিপরীত ধর্মী। কারণ দেখুন, ও এদিকে আইতে চাইতেছে, ওরে সরাই দিতেছে। ফোর্সটা যেহেতু বিপরীত ধর্মী, তাই আমরা
এখন এই অংশটুকু, এই কলম্বো অংশটুকুকে আমরা কেন্দ্রিক বলে রূপান্তর করে দিব। কেন্দ্রিক বলে রূপান্তর করি, এই যে দেখুন F ইকুয়ালস টু, আমরা এই সম্পূর্ণ অংশটাকে যদি কে নেই ডিভাইডেড বাই আর স্কয়ার, এই কে সামনে মাইনাস দিলাম কারণ এটা একটা ঋণাত্মক ফোর্স নির্দেশ করতেছে। আর এই ফোর্সটা মূলত কুলম্ব বল কাজ করলেও এটা একটা কি বল, কেন্দ্রিক বল। আর কেন্দ্রিক বলের ক্ষেত্রে আমরা দেখছি এরকম ইকুয়েশন আমাদের আসে, আমরা কিন্তু ফার্স্টে এগুলো করছি, হ্যাঁ, ব্যাপককলনী বিক্ষেপণে করছি। তারপরে আমরা এই যে দ্বিতীয় অধ্যায় মেবি করছিলাম যে কে যদি এফ সমান সমান মাইনাস কে বাই আর কিউব ভেক্টর এরকম যদি থাকে তাহলে সেখানে হ্যামিল্টনের গতিসূত্র, সেখানেও আমরা দেখছি যে এরকম কেন্দ্রিক বলকে এইভাবেই প্রকাশ করা হয়। তো আমরা লিখে দিই যে সুতরাং এখানে মূলত কেটাকে নিয়েছিলাম কে ইকুয়ালস টু কি হিসাবে নিয়েছিলাম মাইনাস জেড জেড প্রাইম ই স্কোয়ার, এইটা আমরা কি হিসাবে নিয়েছিলাম কে এর মান হিসাবেই নিয়েছিলাম। ওকে, তো এখন আমরা এটুকু করার পর এই যে 1 নং যে বিষয়টা আছে, এই 1 নং থেকে আমরা আবার এগোতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি এখানে চাইলে একটু বাংলা লিখে দিতে পারি যে এখানে যে দুইটা চার্জ নিয়েছিলাম জেড জেড প্রাইম, আমরা লিখে দিই একটু, সরি, আমরা লিখবো যে এখানে জেড ই জেড ই মাইনাস জেড ই ও মাইনাস জেড প্রাইম ই, এখানে কি এই দুইটা চার্জ বিশিষ্ট এই যে জেড ই এবং জেড প্রাইম ই চার্জ বিশিষ্ট আপতিত কণার উপর ক্রিয়াশীল। চার্জ বিশিষ্ট আপতিত কণার উপর ক্রিয়াশীল। হ্যাঁ, তো ক্রিয়াশীল, তো আপতিত কণার উপর ক্রিয়াশীল, এইটুকু যদি আমরা একটু লিখে দিই জিনিসটা সুন্দর হয়। তো এখন 1 নং থেকে পাই আমরা কি লিখবো, 1 নং হতে পাই এই যে 1 নংটা আমরা লিখে রাখছিলাম, তো 1 নং হতে পাই এই যে এখন 1 নং হতে পাবো, এখানে আমাদের মূল প্রশ্ন এই ধরা যাক থেকেই শুরু হইলো। এর আগে আমরা কি করছি, এই প্রশ্নের ভিতরে সূত্রের কিছু কিছু জায়গায় আমরা শর্টকাট অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই পর্যন্ত 1 নং পর্যন্ত আগে নির্ণয় করে রাখছি। 1 নং হতে পাই কি পাই, খেয়াল করুন, tan θ/2 ইকুয়ালস টু k বাই 2es। ওকে, tan θ/2 এটা রেখে দিলাম। এখন এটাকে যদি একটা কাজ করি, আমরা স্কোয়ার করি, tan স্কোয়ার উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে কি হয়, k স্কোয়ার ডিভাইডেড বাই 2 কি হয়ে যায় 4 হয়ে যায় না, 4e স্কোয়ার s স্কোয়ার হয়ে যায়। আমরা জাস্ট এই অংশটুকু বর্গ করলাম, হ্যাঁ, দ্বিতীয় লাইনে। এইবার এই s কে আমি এই পাশে আনবো আর 10 কে ওই পাশে নিয়ে যাবো। দেখুন, তাহলে আমরা লিখতে পারি s স্কোয়ার, k স্কোয়ার উপরে থাকে 4e স্কোয়ার আর 10 স্কোয়ারটা নিচে, তাহলে 10 স্কোয়ার θ/2 নিচে গেল, কারণ যা ওই ভাগ আছে এই পাশে আসলে গুণ, ওই গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। এটা হচ্ছে আমাদের সিম্পল যে এই বিষয়টা। এখন কে স্কোয়ার যেহেতু আছে, এখানে আমরা কে এর মানটা যে বার করে নিয়েছিলাম এইটা বসায় দিতে পারি না, তো আমরা একটু কে এর মানটা বসাই দিই এখানে। তাহলে s স্কোয়ার ইকুয়ালস টু কে এর মানটা যদি হয় মাইনাস জেড জেড প্রাইম ই স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4e স্কোয়ার 10 স্কোয়ার θ/2 নাকি। তো এখন এই কে স্কোয়ারের মানটা বসাই দিয়ে, মানে কে এর মানটা বসায় তার উপর স্কোয়ার করলাম। ওকে, এবার আমরা এই পাশে চলে আসলাম। এখন স্কোয়ারটাকে তার দিয়ে দিলাম, আমরা একটু দিয়ে দিই, s স্কোয়ার ইকুয়ালস টু, দেখুন এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে জেড স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার e⁴ হয়ে যায়, কারণ এই স্কোয়ার আছে, আর নিচে যা যা আছে 4e স্কোয়ার 10 স্কোয়ার θ/2। তো এই মানটা আমাদের এরকম হয়। দেন আমরা একটা কাজ করতে পারি, এই s কে আমরা ওই পাশে নিয়ে যাই,
ওই পাশে নিলে আমরা কি হয় রুট পেয়ে যাই। তাহলে এস ইকুয়াল টু এই পাশে যদি আমি নেই একটা লাইন বেশি করে দিই তাহলে জেড স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ই স্কোয়ার 10 স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এইবার এসটা যেভাবে থাকলো আমরা রুটটাকে সবার জন্য দিয়ে দিই। তাহলে স্কোয়ার রুটে কি হয় জেড জেড প্রাইম ই টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ই 10 থিটা ডিভাইডেড বাই 2। তো আমরা এস এর মান এই পর্যন্ত আসছি না। এইবার এই যে সংঘাত প্যারামিটার এসকে যে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম অনেক কষ্টের পর, এইবার আমাদের এই প্রশ্নটা কিন্তু ছিল যে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্ণয় করা। তো ব্যবকলনীটা এই লাইন থেকে এখন শুরু করবো আমরা। তো এখন আমরা ব্যবকলন করে দিব, দেন বিক্ষেপণ প্রস্থচ্ছেদ সূত্রের মধ্যে এই মানগুলো বসাই দিলেই শেষ আমাদের। তো এস এর মান কিন্তু আমি পাইছি, খেয়াল করেন আমরা যে একটা সূত্র লিখছিলাম বিক্ষেপণ কোণ এস বাই সাইন থিটা ইন্টু ডিএস বাই ডি থিটা, এই যে এস এর মান কিন্তু আমি পাই গেছি। এখন শুধু আমার কি দরকার ডিএস বাই ডি থিটা। তার মানে বোঝা গেল এস কে ডি থিটার সাপেক্ষে করলে আমাদের এটুকুর মান এস এর মান অলরেডি আছে, তাহলে এটুকুর মান বাইরে হয়ে যায়। দেন আমি এই সূত্রের মধ্যে জাস্ট দুইটার মান গুণ করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তা আমরা মোটামুটি প্রায় লাইন ঘাটে চলে আসছি। তাহলে এসকে যদি ডি থিটার সাপেক্ষে করি, এইখানে একটু খেয়াল করেন জেড জেড প্রাইম ই স্কোয়ার এইগুলো কিন্তু চার্জ, এগুলো কি চার্জ কিন্তু এখানে কিন্তু কোনো ভেরিয়েবল না। চার্জ তো একটা আছে একটাই, দুইটা আছে দুইটাই, এখানে এরা তো পরিবর্তনশীল না। দেন শক্তিটাও কিন্তু আমাদের যা আছে তা, এবং 2 এটা সব ধ্রুবরাশি, শুধু 10 স্কোয়ার 10 থিটা বাই 2 ছাড়া। তাহলে জেড প্রাইম ই স্কোয়ার 2 ই, এটা যেহেতু ধ্রুবরাশি আমি তাকে আগেই বাইর করে দিলাম। এবার তাহলে আমাকে ডি থিটার সাপেক্ষে করতেছি এই পুরোটাকে থিটার সাপেক্ষে করার কারণে তার ধ্রুবরাশিগুলো আমি বাইর করে আনলাম গুণ আকারে। থাকে কি 10 থিটা বাই 2। একটা মজার জিনিস কি জানেন, এই 10 থিটা বাই 2টা কি আকার আছে 1 বাই, আমি যদি এগুলো সব সরাই আনি জিনিসটা এইভাবে আছে 10 থিটা বাই 2 10 থিটা বাই 2 এটা আছে নাকি। এখন এই 10 থিটা বাই 2 আমি আবার না লিখে আমি ডাইরেক্ট কি লিখে দিতে পারি কট থিটা লিখে দিতে পারি, কারণ cot theta equals to 1 by 10 থিটা, এটা আমরা 9-10 এর সূত্র থেকে জানি। তো আমি এটাকে এখন ডাইরেক্ট cot থিটা লিখে দেব। হ্যাঁ, কারণ আমি জানি যে 10 থিটার পরিবর্তে 1 by 10 থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cot থিটা। ওকে, এই পর্যন্ত আসছি আমরা। এবার আমরা আবারও এইটুকু মুছে দেই, আমরা এই পাশে চলে আসলাম। এই অংশটুকু যা আছে আমি লিখি ফার্স্টে, তাহলে ডিএস ডিভাইডেড বাই ডি থিটা, এখানে আছে জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই 2e। এখন এই কট থিটাকে যদি থিটা বাই 2 হবে, কারণ 10 থিটা বাই 2, এই জন্য কট থিটা বাই 2, মানে তার থিটার জায়গায় দিছি, মানে যেহেতু 2 আকারে আছে তাই, মানে ভগ্নাংশ আকারে আছে তাই ভগ্নাংশ আকারে বসাই দিলাম। এখন থিটার সাপেক্ষে যদি কটকে করি তাহলে আমরা জানি মাইনাস, আমরা কি পাই যে এটাকে করলে মাইনাস সিও কসেক স্কোয়ার থিটা বাই 2 হয়। আমরা জানি কট থিটাকে করলে কি হয় মাইনাস কসেক স্কোয়ার থিটা হয়, কিন্তু আমাদের তো এখানে থিটা ছিল না, আমাদের কি ছিল থিটা বাই 2 ছিল। ফলে আমরা দেখুন থিটা বাই 2 এর মধ্যে থিটা বাই 2 এর মধ্যে কিন্তু আসলে 1 বাই 2টা একটু ধ্রুব, আমি কিন্তু এটারে আগে নিয়ে আসলাম। এখন থিটাকে থিটার সাপেক্ষে করলে তার মানে 1, তার মানে আলটিমেটলি আমরা কি পাই 1 বাই 2 পাই, অর্থাৎ 1 বাই 2 পাই। পরবর্তীতে আবার থিটাকে করলে মানে থিটা বাই 2 কে করলে 1 বাই 2 পাই। তো এখন এই অংশটুকু যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা একটু এখানে সাজায় নিই, ডি থিটা ইকুয়ালস টু জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই 2e। এখন দেখুন এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, হ্যাঁ, আর এই 2 আর এই 2 এখন কি হয়ে যাবে 4 হয়ে যাবে, 4 দিয়ে দিলাম। আর এই পাশে কি আছে, এই পাশে আমাদের আছে সি কসেক স্কোয়ার থিটা বাই 2। এই যে আমরা মোটামুটি প্রায় আমাদের লাস্ট ধাপে চলে আসছি। তো আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে আছে এস এর মান, আমাদের কাছে আছে ডিএস বাই ডি থিটার মান। ফলে এইবার আমরা কি করতে পারি, আমরা এখন এই অংশটুকু মুছে দিয়ে আমরা লিখতে পারি যে
আমরা জানি বিক্ষেপণ প্রস্থচ্ছেদ সমান, সূত্রটা লিখে দেবো ডাইরেক্ট। এই জন্যই কিছু কিছু সূত্র মুখস্থ রাখতে হবে ভাইয়া, কিছু করার নেই, কারণ এটা আমাদের সুবিধার জন্যই আমরা এই পর্যন্ত মুছে দিই। কারণ আমি এই এস এর মানটা ইউজ করব, এই এস এর মানটা ইউজ করব, আর লাস্টের এই মান দুইটা আমরা ইউজ করব। এই দুইটা মান ইউজ করার জন্যই কি করতেছি, এত কষ্ট করছি। ওকে, তো আমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, বিক্ষেপণ প্রস্থচ্ছেদ বিক্ষেপণ প্রস্থচ্ছেদ কি, বিক্ষেপণ প্রস্থচ্ছেদ সিগমা ইকুয়ালস টু মাইনাস এস বাই সাইন থিটা ইন্টু কি আছে আমার ডিএস বাই ডি থিটা। তো এটা হচ্ছে আমাদের বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সূত্র। এটা হচ্ছে আমাদের কি বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সূত্র। এখন এই বিক্ষেপণ প্রস্থচ্ছেদের সূত্র যদি আমাদের এইটা হয়, তাহলে আমরা কি করতে পারি, এখানে যার যার মানটা আমরা ইউজ করে দিই, এইটা এবং এই দুইটা মান ইউজ করে দিই, তাহলে আমাদের শুধু থাকে মাইনাস এস এর মান কত আছে, এস এর মান এই টোটাল এটা। তাহলে আমরা লিখে দিতে পারি জেড প্রাইম ই টু দি এ স্কোয়ার ডিভাইডেড বাই 2e tan থিটা বাই 2। আচ্ছা, এটা হলো আমাদের কার মান, এই মাইনাসের মাইনাস দিলাম, এই এস এর দিলাম, নিচে আবার কি আছে সাইন থিটা আছে, তো নিচের সাইন থিটাটা দিয়ে দিলাম আলটিমেটলি। আচ্ছা, মাইনাসটা মাঝখানেই দিই, ওকে, ইন্টু ডিএস, এটার মান কত হবে মাইনাস জেড প্রাইম ই স্কোয়ার, এই যে এই মানটা দেখে দেখে উঠাচ্ছি আমি, 4e কি থাকে cosec স্কোয়ার থিটা বাই 2। হ্যাঁ, এই অংশটুকু আমাদের থাকতেছে। ওকে, এখন আমাদের এই অংশটুকু থাকলে আমরা একটু কাজ করি। আমরা জানি যে এই অংশটুকুকে আমরা এইভাবে লিখতে পারি, দেখুন খেয়াল করুন, আমি এই অংশটুকু নিচে মানে দেখুন কিভাবে লিখি, এইখানে কিন্তু 19-এর বীজগণিতের ইউজ হবে। হ্যাঁ, তাই ক্যালকুলেশনগুলো আশা করি এতটা দুর্বল অন্তত আপনারা না, এইটুকু অন্তত বুঝবেন। এই সাইনকে আবার কি করা যায়, 1/sin থিটা আকারে লিখতে পারি। তো 1/sin থিটা আকারে না লিখে আমি একটু লিখে দিই, আমি একটু মডিফাই করতে পারি চাইলে। এই সাইনকে আমি মানে এই সাইনকে আমি সরাই আনছি, হ্যাঁ, আর উপরেরটাকে নিচে মানে গুণ আকারে লিখতে চাইতে, সাইনের সাথে এটাকে গুণ আকারে, তাহলে sin 2 থিটা বাই 2, অর্থাৎ সাইনকে আমি 2 দ্বারা গুণ করে আবার থিটাকে 2 দ্বারা ভাগ করে দিছি, অর্থাৎ এই 2 কাটা গিয়ে আগের সাইন থিটা, কারণ এইটা আমার লাগবে, এই জন্য আমি এটা করছি। আর এই পাশে কি আছে মাইনাস জেড প্রাইম ই স্কোয়ার ডিভাইডেড বাই 4e। আর এইটার জন্য কি লিখতে পারি দেখেন, cosec স্কোয়ার থিটা বাই 2, এর পরিবর্তে আমি লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা বাই 2। এটা তো আমরা জানি cosec-এর সাথে সাইনের সম্পর্ক হচ্ছে 1 আকারে। হ্যাঁ, তো আমি এই লাইনটা এইভাবে করে দিছি যার কারণে আপনাদের সহজ হবে, ঠিক আছে, যদিও এটা আরো শর্টকাটে করা থাকে এই অংশটুকু। তো আমরা যেহেতু মান ইউজ করে ফেলছি, এইটুকু আমার আর দরকার নেই। এখন খেয়াল করুন এখান থেকে কি কি করা যায়, এই রাশি আর এই রাশি সেম, এই মাইনাসে মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল, এই মাইনাসে প্লাস হয়ে গেল, বুঝছেন, একটু খেয়াল করুন, এই অংশটুকু যা আছে এই অংশটুকু তা আছে, তার মানে তার বর্গ, তাহলে জেড স্কোয়ার জেড প্রাইম স্কোয়ার স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 4 হইল, দেন এই 2e আর এই 4e কত হইল, এখানে 4 দুগুণী 8e, এই tan স্কোয়ার থিটা এটাকে লেখা যায় কি জানেন, tan থিটাকে লেখা যায় sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2 লেখা যায়। আচ্ছা, 1/sin 2 থিটা, এটা কিন্তু এখন sin 2 থিটা হিসাবে আমরা দেখতে পারবো, sin 2 থিটা থিটা বাই 2 কেই আমি থিটা মনে মনে কল্পনা করতেছি। তো sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ইউজ করলাম, 2 sin থিটার পরিবর্তে sin 2 থিটার পরিবর্তে 2 sin থিটা cos থিটা। হ্যাঁ, এটা আমরা ফান্ডামেন্টালে অনেক শিখছি প্রথম বর্ষেও। আচ্ছা, আর এই অংশটুকু তো নিয়েই আসছি, আমার থাকে কি থাকে শুধু পিছনের sin স্কয়ার থিটা বাই 2 এই অংশটুকু থাকে। হ্যাঁ, তো আমরা কি করলাম, আমাদের এই
2e আর 4e জন্য 8e আনলাম, 10কে সাইন বাই কসে ভাঙাই দিলাম, আর এটার সূত্রটা ইউজ করে দিলাম, আর এই অংশটুকু আমরা গুণ করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পিছনের রাশি যা আছে তা রয়ে গেল। দেন এবার আমরা একটা কাজ করতে পারি, এই cos থিটা বাই 2 এই cos থিটা বাই 2 কাটা, দেখেন এই cos থিটা বাই 2 এটা নিচে, এটা গুণ এটা ভাগ, তো গুণ ভাগে কাটা যায়, থাকে সব সাইন, দেখেন একটা সাইন, দুইটা সাইন, আর এখানে দুইটা সাইন, মোট কয়টা সাইন? 4টা সাইন। তো আমরা এবার একটা কাজ করব, এই 2 আর এই 8, তাহলে 8 দুগুণে কি হয়? 16 ই হয়ে যায় না? আচ্ছা একটা খেয়াল করুন, এখানে ই স্কোয়ার হবে, এখানে একটা ই স্কোয়ার হবে, তো ই স্কোয়ার আমাদের দিতে হবে, কারণ এইখানে একটা ই আছে, এখানে একটা ই, দুইটা আছে, এই জন্য আমরা এটা মিসিং করছিলাম এখানে। যাই হোক, তো 8 দুগুণী 16, এই cos থিটা বাদ, মানে কাটাকাটি যায়, তাহলে একটা সাইন, দুইটা সাইন, দুইটা সাইন, 4টা সাইন, তো এখানে সাইন 4 থিটা বাই 2, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 হয়ে গেল নিচেটা, আর উপরে যা আছে তা জেড স্কোয়ার, জেড প্রাইম স্কোয়ার, ই টু দি পাওয়ার 4, এটা কার মান? সিগমার মান। এটা কার মান? সিগমা সমান আমরা এইটুকু পেলাম। এই যে রাশিটা পেলাম আমাদের, এটাই রাদারফোর্ডের ফোর্ট, আচ্ছা দুঃখিত। তো আপনারা একটা খেয়াল করেন, এখানে আপনারা লিখে দেন যে এটাই রাদারফোর্ডের ব্যাপককলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ। ওকে, এটাই আমাদের অ্যান্সার আর কি, এখানে লিখে দিবেন। তো একটা কথা হচ্ছে, এই প্রশ্নটা আসলে একটু জটিল লাগতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি যখন আমার এই ভিডিওটা দেখার পর সাথে সাথে একটা লাইন দেখে ওই লাইনটা যখন খাতায় তুলতেছেন, আপনি বিশ্বাস করেন আপনার কাছে যখন এই লেখাটা শেষ হবে, আপনার হয়তো খাতায় 3 পৃষ্ঠা যাবে, 3 পৃষ্ঠা গেলেও আপনি যখন লাইনটা, আমার ব্যাখ্যাটা দেখার পরে লাইনটা খাতায় উঠাচ্ছেন প্রত্যেক লাইনের পরে পরে, আপনার মাথায় এটা অটোমেটিক সেভ হয়ে যেতেছে যে এই প্রশ্নটা আপনি পারেন। এবং আপনি যদি 3বার লেখেন, আমি বলতেছি যে আপনি 3বার লেখলে এইটা প্রশ্নে পরীক্ষায় আসলে আপনি ফুল মার্ক পাবেন। তাই আমি রিকোয়েস্ট করব, যারা বোঝেন তারা তো অবশ্যই এটা করতেছেন, যারা একটু মিডিয়াম লেভেলের বোঝেন তারাও এই প্রশ্নটা বাদ দিয়েন না, হ্যাঁ। ওকে, এটা পড়বেন, তাহলে আপনার জন্য একটু বেটার হবে। তো এখন আশা করি যে এই প্রশ্নটার মধ্যে আপনাদের সমস্যা হবে না। আমি যেই যে জায়গাগুলো বলছি ওই জায়গাগুলো একটু মনে রাখতে হবে, কিছু সূত্র হিসাবে লিখে রাখতে হবে, তাহলে আপনাদের জন্য এই প্রশ্নটা খুব ইজি হয়ে গেল। তো পরবর্তী লেকচারে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।